বন্ধুরা, বাংলা খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, অলরেডি পশ্চিমবঙ্গের 42টা কেন্দ্রের মধ্যে কিছু কেন্দ্রের একটা তালিকা আপনাদের কাছে আমি রেখেছি। এবার যে সমীক্ষাটি রাখতে চলেছি সেটি হলো একটি গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ সিট, পশ্চিমবঙ্গের না, পশ্চিমবঙ্গের বাইরের। আপনারা অনেকে জানেন পশ্চিমবঙ্গে 42খানা সিটে 7খানা দফায় ভোট হবে এবং পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্য আছে ভারতের, বৃহত্তম ভারত, শুধু পশ্চিমবঙ্গই না। যেমন বিহারে 7 দফায় ভোট হবে, তামিলনাড়ুতে 1 এপ্রিল 39খানা সিটে ভোট হবে, উড়িষ্যার 4 দফায় ভোট হবে, ঝাড়খণ্ডে 4 দফায় ভোট হবে এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন দফায় ভোট হবে। আসামে 4 দফায় না 3 দফায় ভোট হবে এবং তার মধ্যে এই 543খানা সিটের মধ্যে কিছু সিট আছে হাই ভোল্টেজ সিট। যেমন নাগপুর থেকে দাঁড়াবে নীতিন গডকরি, পরিবহন মন্ত্রী ভারতীয় কেন্দ্রের। বারাণসীতে দাঁড়াবে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, বারাণসী থেকে দাঁড়াবে। গান্ধীনগর থেকে দাঁড়াবে অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী। এবং বিভিন্ন কেন্দ্র থেকে বিভিন্ন হাই প্রোফাইল বা ব্যক্তিরা দাঁড়াবে, এই জন্য এগুলো হাই ভোল্টেজ কেন্দ্র বলা হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি রাজ্য হলো দিল্লি। দিল্লিতে 7খানা লোকসভা কেন্দ্র আছে, 70খানা বিধানসভা কেন্দ্র। এই 7খানাতে 70কে ভাগ করি তাহলে এক একটা লোকসভার আন্ডারে 10খানা বিধানসভা কেন্দ্র পড়ে। কেন গুরুত্বপূর্ণ? এই 7খানা লোকসভার কেন্দ্রের আন্ডারে নর্থ ইস্ট, যে দিল্লি নর্থ ইস্ট বা উত্তর পূর্ব যে লোকসভা কেন্দ্রটি, সেটি অন্যতম একটা গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই কেন্দ্রে দাঁড়াচ্ছে যে হাই ভোল্টেজ প্রার্থী প্রায় 2015 সাল থেকে বা 16 সাল থেকে ভারতের রাজনীতিতে সুবক্তা, রাষ্ট্র নিয়ে ক্রিটিসিজম করা বা সুচারু বিশ্লেষক তিনি হলেন ডক্টর কানাইয়া কুমার। যদিও অলরেডি 16 সালের পর থেকে তিনি রাষ্ট্রদ্রোহিতা বা রাষ্ট্রবিরোধী স্লোগান দেওয়ার নামে বা দেশদ্রোহী তকমা পেয়ে গেছেন। এবং এই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছে বিজেপির যে হেভিয়েট বা ভিআইপি প্রার্থী, তিনি হলো মনোজ তিওয়ারি। মনোজ তিওয়ারি হলো বারাণসী বিশ্ববিদ্যালয়, হিন্দু বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র, বারাণসী জন্ম তার, এবং ভোজপুরি অভিনেতা, গায়ক এবং বর্তমানে বিজেপির এমপি, উত্তর পূর্ব লোকসভা কেন্দ্রে দিল্লির। বিজেপির যে দিল্লি রাজ্য সভাপতি ছিলেন এবং তিনি তার আগে কিছুদিন উত্তরপ্রদেশের অখিলেশ যাদবের দলও করেছিলেন। এই দুই প্রোফাইল। আর কানাইয়া কুমার ছিলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের AISF এর সভাপতি। তিনি কীভাবে উঠে এসছেন সেগুলো আলোচনা করার আগে গত বছর 19 সালের লোকসভা কেন্দ্রে কোথা থেকে তিনি পরাজিত হয়েছেন, কত মার্জিনে পরাজিত হয়েছেন, কেন মানুষ তাকে গ্রহণ করেনি, সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক। তারপর দিল্লিতে আসছি। 2019 সালে তিনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হয়ে বেগুসরাই থেকে, বিহারের বেগুসরাই থেকে তিনি ভোটে দাঁড়িয়েছিলেন। বেগুসরাই ভারতের লেনিনগ্রাদ নামে পরিচিত এবং বড় বড় ঐতিহাসিক বামপন্থীরা একে মিনি মস্কো নামে পরিচিত করেন। রাশিয়ার রাজধানী মস্কো নাম অনুসারে মিনি মস্কো নামে পরিচিত করেন। এখানে লাল দুর্গ বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে 19 সালে তিনি তাক লাগাতে পারেনি। দীর্ঘদিন এই বেগুসরাই সিটে এমপি ছিলেন কমিউনিস্ট পার্টি অফ মার্ক্সবাদীর বা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার প্রতিনিধি ছিলেন, CPI-এর প্রতিনিধি ছিলেন এই বেগুসরাই থেকে। ভারতের স্বাধীনতা সংগ্রামের অনেক বড় বড় ব্যক্তিত্ব এখান থেকে উঠে এসছে। সেখানে দাঁড়িয়ে CPM-এর প্রার্থী হয়ে তিনি 19 সালে CPM যোগদান করেন। তিনি আগে ছিল CPM-এরই ছাত্র ফেডারেশন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সভাপতি। পরবর্তীকালে CPM-এ যোগদান করেন 19 সালে এবং তাকে এই সিটটি দেওয়া হয় বেগুসরাই। বিপুল মার্জিনে তিনি পরাজিত হয়েছিলেন। বেগুসরাইতে ভোট নির্ণয় করে মূলত ভূমিহার ও ব্রাহ্মণ সম্প্রদায়, হিউজ প্রায় 85% লোক তারা, বা বলা যায় 70% তারা, এবং 15% মতন এসসি আছে 15%, 2% মতন এসটি, আর মুসলমান আছে 12-13% মতো। তিনি দাঁত ফোটাতে পারেননি। এখানে হিউজ ভোটে তিনি পরাজিত হয়েছেন গিরিরাজ সিংয়ের কাছে, যিনি গ্রামীণ উন্নয়ন মন্ত্রী কেন্দ্রের। প্রায় গিরিরাজ সিং পেয়েছিলেন 55% ভোট, তিনি পেয়েছেন 22-23% ভোট, প্রায় হাফ ভোটও পায়নি, হাফ ভোটেরও কম পেয়েছেন এই কানাইয়া কুমার। তিনি যে জননেতা, তিনি সোশ্যাল মিডিয়া জননেতা এবং বাকপটুতা তার সোশ্যাল মিডিয়াতেই।
তিনি তাহলে গ্রাসরুটে তার কোনো গ্রহণযোগ্যতা নেই। আফজাল গুরু, যিনি ভারতীয় পার্লামেন্টে বা সংসদে হামলা করেছিলেন, তার হয়ে তিনি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে উমার খালিদ, অনির্বাণ ভট্টাচার্যের মতন দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহী ছাত্রদের নিয়ে তিনি মিছিল করেছিলেন 16 সালে, এবং করাতে ভারত খেপে ওঠে বা ভারতের রাষ্ট্র জনগণ খেপে ওঠে। সেন্ট্রাল সরকার যে ছিল বিজেপি বাজপার যে সরকার ছিল, তাকে গ্রেপ্তার করেন, তাকে তিহার জেলে 14 দিনের হেফাজতে রাখা হয়। তিনি যে রাষ্ট্রবিরোধী বা রাষ্ট্রদ্রোহিতা কাজ করেছেন আফজাল গুরু পক্ষে সমর্থন করে, এবং তাকে এই দলকে যে আফজাল গুরু পক্ষে যে দলটা প্রচার করেছিলেন উমার খালিদ, অনির্বাণ ভট্টাচার্য এবং কানাই কুমার, তাদের টুকরো টুকরো গ্যাং বলে তকমা দিয়েছিলেন বিজেপি বা কেন্দ্রীয় নেতৃত্ব। এত বড় একটা তকমা পাওয়ার পরে তিনি বলা যেতে পারে রাজনীতি থেকে বা সামাজিকভাবে ভারতের চোখে একটা বিষের পরিণত হয়েছেন। রাজনীতিবিদরা বলছে, উনি বলেননি, আবার অনেকে বলছে বলেছে। যদি নাই বলে থাকেন আপনি, বা আপনি যদি সঠিক হয়ে থাকেন, তাহলে তার বেগুসরাইতে আপনাকে জেতাতে পারতো, যেটা লেলিনগ্রাদ বা লাল মস্কো বলা হয়। লাল পার্টি ওখানে সবসময় জিতে আসছে। আপনি ওখান থেকে দাস পড়াতে পারেননি। গিরিরাজ সিংকে প্রচুর মানুষ ভোট দিয়েছে। তার মানে প্রমাণিত হয় কি, আপনি ওখানে টুকরো টুকরো গ্যাংয়ে ছিলেন এবং রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিলেন। তার থেকে বড় কথা, আফজাল গুরু হয়ে আপনি মিছিল করতে যাবেন কেন? আপনারা সোশ্যাল মিডিয়া যেগুলো দেখেছি সেই প্রেক্ষাপটে আমি বলছি কথাটা। এই হলো 19 সালের ফল। প্রায় 22% ভোট পেয়েছে কে? কানাই কুমার। 55% ভোট পেয়েছে কে? গিরিরাজ সিং, কেন্দ্রীয় উন্নয়ন মন্ত্রী, গ্রামীণ উন্নয়ন মন্ত্রী। হিউজ ভোটে পরাজিত হয়েছিলেন এই কানাই কুমার, এবং তিনি এবারও এই চিঠির দাবি করেছিলেন কংগ্রেস হয়ে। তিনি যখন 21 সালে তিনি আবার কংগ্রেস যোগদান করেন সিপিএম থেকে। তিনি বুঝে গেছেন সিপিএমের বা কমিউনিস্ট পার্টির ভারতের কোনো জায়গা নেই, ভারতের দর্শনের সাথে কমিউনিস্ট পার্টি কোনো মেলে না, এবং ভারতের কমিউনিস্ট পার্টি কোনোদিন ক্ষমতা আসতে পারবে না কেন্দ্রে। সেই জন্য তিনি 21 সালের ভিতরে প্রকার পার হয়ে গেছেন কংগ্রেসে। যদি কোনোদিন আসে, 24 সালে না আসুক, 29 সালে না আসুক, 35 সালে তো আসবে, বা 34 সালে তো আসবে কংগ্রেসের ক্ষমতায়, তখন তো একটা মন্ত্রী পাবো আমি। সেই জন্য তিনি 21 সালে কংগ্রেসে যোগদান করে দিলেন। কংগ্রেসে যোগদান করার পরে তিনি বেগুসরাই দাবি করেছিলেন, বেগুসরাই থেকে আমাকে দাঁড়ানো করানো হোক, কিন্তু তার কথা শোনেনি। এই জন্যই বললাম বিহারে ইন্ডিয়া জোট ভেঙে গেছে। তেজস্বী যাদব বেগুসরাই থেকে কংগ্রেসকে তার সিট ছাড়েনি, কারণ আরজেডি বেগুসরাইতে দাঁড়াবে এবং কমিউনিস্ট পার্টি আলাদা করে সিপিএম দাঁড়াবে আলাদাভাবে, এবং আঞ্চলিক অনেকগুলো দল আছে তারা দাঁড়াবে। কিন্তু তাহলে ইন্ডিয়া জোট বিহারে তিনি এই নিয়ে অনেকটা মানসিক কষ্টে ছিলেন, কারণ তাকে বেগুসরাই দেওয়া হয়নি, কারণ বেগুসরাই তার বাড়ি ছিল, তার বাড়ি হলো বেগুসরাইতে বিহারের। এই জন্যই ইন্ডিয়া জোট বিহারে ভাঙন ধরেছে বেগুসরাই সিটটাকে কংগ্রেস হাতে না দিয়ে। আরজেডির দল তেজস্বী যাদব, তাকে কংগ্রেস দিল্লিতে 7খানা যে লোকসভা সিট আছে তার মধ্যে উত্তর পূর্ব একটি সিট আছে, সেটাকে দিয়েছে কে? কানাই কুমারকে। যা ভাই ওখানে যা, হেরে চলে আয়। এই 7খানা সিটের ভিতরে আপ এবং কংগ্রেসের মধ্যে জোট হয়েছে। আপ দাঁড়াবে 4টা সিটে, কংগ্রেস দাঁড়াবে 3খানা সিটে। তার মধ্যে একটা অন্যতম সিট হলো উত্তর পূর্ব দিল্লি। এখানে বিজেপি দাঁড়িয়েছে পোরখোয়া রাজনীতিবিদ, বলা যেত অভিনেতা বা ভোজপুরি নায়ক বা গায়ক মনোজ তিওয়ারি। তিনি অলরেডি এখানে রানিং এমপি, এবং কানাই কুমারকে এখান থেকে দাঁড়া করিয়েছে, যা ভাই তুই যা ভোটে হেরে চলে আয়। কারণ দিল্লির যে উত্তর পূর্ব অঞ্চলের মানুষ যারা আপকে ভালোবাসতো, তারা আপকে ছাড়া তো ভোট দেবে না। এবং এখানে তো আপের প্রার্থী নেই, আপের প্রার্থী তো কানাই কুমার হয়েছে। এবং কংগ্রেসের যে প্রার্থী হয়েছে, কংগ্রেসের ভারতবর্ষের ইতিহাসে এখন সম্মান, ক্ষমতা, পার্টির নীতি সব তলানিতে চলে গেছে, একদম তলানিতে চলে গেছে। তাদের গ্রহণযোগ্যতা 0 ভারতে। এবার আসা যাক যে উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র দিল্লির উত্তর পূর্ব লোকসভা কেন্দ্র, যে তার কখানা বিধানসভা কেন্দ্র এবং কোন কোন অঞ্চলে একটু বেগ পেতে পারে মনোজ তিওয়ারি, এবং কোথায় আগে থাকতে পারে আপ এবং কংগ্রেসের জোটপ্রার্থী কানাই কুমার। যদিও কানাই কুমার ওখান থেকে হারার সম্ভাবনা বেশি, প্রচুর। যা তকমা রাষ্ট্রবিরোধীতে তকমা লেগে গেছে, তকমা জীবনে মুছতে পারবে না। রাষ্ট্রবিরোধী তকমা মানে বিশাল তকমা, ধারণার বাইরে। তিনি একমাত্র মেজরিটি 80% মুসলমান যে অঞ্চল, সংখ্যালঘু অঞ্চল, সেখান থেকে জিতে আসতে পারে সম্ভবত, আমার ধারণা। তাছাড়া কোনো জায়গাতে জিতে আসবে না। উত্তর পূর্বে দিল্লির উত্তর পূর্বে যে লোকসভা কেন্দ্রটি, সেটির আন্ডারে 10খানা বিধানসভা কেন্দ্র আছে। পশ্চিমবঙ্গ ক্ষেত্রে কটা থাকে? 7খানা, বা অন্য রাজ্যের ক্ষেত্রে 7খানা থাকে, কিন্তু এখানে
10খানা আছে। যেমন ত্রিপুরার ক্ষেত্রে কটা আছে, ত্রিপুরার 60খানা সিট বিধানসভা, কিন্তু 2খানা এমপি সিট, 30খানা করে আছে বলা যেতে পারে। এখানে 10খানা করে সিট, মানে 22, 23, 24 লক্ষ ভোটার। এই 10খানা বিধানসভা কেন্দ্রগুলো কী কী এবং কতটা কে আগে থাকতে পারে? বুরাইনগর, তিমারপুর, সীমাপুরীরা একটা এসসি সিট, রোহতাসনগর, শিলামপুর, গোন্ডা, বাবরপুর, গোলকপুর এসসি, মুস্তাফাবাদ, করাওয়ালনগর, এই কটা। তবে 2খানা এসসি। কোথায় কন্যাকুমারী একটু লিড দিতে পারে? বাবরপুর এবং মুস্তাফাবাদ, এই 2খানাতে এখন বর্তমানে সংখ্যালঘু এমএলএ রয়েছে। 19 সালের নিরিখে এখানে 7খানা পেয়েছে বিধানসভা বিজেপি। হিউজ মার্জিন ভোট কে পেয়েছে? মনোজ তিওয়ারি 19 সালে। 14 সালেও তিনি এখানকার এমপি ছিলেন এবং 19 সালেও তিনি হিউজ মার্জিনে ভোট পেয়েছেন। প্রায় ভোট মার্জিনে কি, তাহলে এখানে 10খানা সিটের ভিতরে প্রায় 9খানা দখল করতে পেরেছে বিজেপি বিধানসভা সিট, এবং হিউজ মার্জিন ভোট। কত মার্জিন ভোট? প্রায় 54% মার্জিন ভোট, 54% জিতে আসে এখানে। এবং 19 সালে আপ ছিল একটি তাগিয়ে, কংগ্রেস ছিল একটি তাগিয়ে। তাহলে 19 সালে যে লোকসভা ভোট হয়, এই উত্তর পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে মনোজ তিওয়ারি প্রায় 10খানা বিধানসভার ভিতরে 9খানা আগে ছিল, একটি আগে ছিল কংগ্রেস। তিনি শিলা দীক্ষিত যিনি দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, তাকে হিউজ মার্জিনে ভোটে পরাজিত করেন। প্রায় 55% ভোট পেয়েছিলেন এই মনোজ তিওয়ারি, যে অভিনেতা ভোজপুরি। প্রায় 25% মার্জিন ভোটে পরাজিত করেছিলেন, প্রায় 3.5 লক্ষ ভোটে শিলা দীক্ষিতকে পরাজিত করেছিলেন। এবং 20 সালে যে বিধানসভা লোক হয়, সেখানে গিয়ে আবার আম আদমি পার্টি, যেটা কেজরিওয়াল জেলে, তিনি আবার থাবা বসান। যদিও লোকসভা বিধানসভা পার্থক্য আছে, ভারতের দায়িত্ব কার থাকবে আর রাজ্যের দায়িত্ব কার হাতে থাকবে, সেটা দিল্লি মানুষ সাধারণত বোঝে। এখানে শিক্ষার প্রচুর বেশি, 75% শিক্ষার হার। 20 সালে বিধানসভার সময় এখানে 10খানার ভিতরে বিধানসভাতে 7খানা দখল করে আদমি পার্টি বা আপ, এবং 3খানা দখল করে বিজেপি। এখানে আদমি পার্টি এখানে আবার ঘুরে দাঁড়ায়। সেই আদমি পার্টিকে 24 সালে প্রার্থী না দিয়ে কংগ্রেস প্রার্থী হয়েছে, যে কংগ্রেসের ভোট ব্যাঙ্কই নেই। এই জন্যই তো এখানে কন্যাকুমারী অনেকটা পিছিয়ে গেল। তাহলে কী কী কারণে পিছিয়ে গেল? যেখানে আম আদমি পার্টি বা আপের গড় বা ঘাঁটি, সেখানে তাদের প্রার্থী না করে কংগ্রেসকে প্রার্থী করলো, যেখানে কংগ্রেসের কোনো ভোট নেই। আর কন্যাকুমার রাষ্ট্রদ্রোহিতার তকমা পেয়েছেন। যেমন উনি ভারতবর্ষে আইকন অনেকটা যুব সম্প্রদায়ের মধ্যে, তার সুবক্তার জন্য, এবং তিনি রাষ্ট্রদ্রোহী যে তকমা পেয়েছেন সেজন্য তিনি বিখ্যাত। রাষ্ট্রবিরোধী তকমা বা রাষ্ট্রদ্রোহিতা তকমা, তাকে ব্যাকপুরে ফেলে দেবে এবার ভোটে। 3 নম্বর, তিনি বেগুসরাই দাবি করেছিলেন, বেগুসরাই তিনি পাননি। তার কষ্ট আছে মানসিকভাবে, তিনি ওই জায়গায় জানেন হেরে যাবেন। 30% মুসলিম ভোট আছে ওখানে, হয়তো 30 সংখ্যালঘু ভোট আছে, ওই ভোটটাই পাবে, বাকি ভোট আর পাবে না। মনোজ তিওয়ারি হিউজ ভোটে জিতবে। নমস্কার।